নমস্কার, আমি প্রিন্স মন্ডল। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আমার আজকের এই পর্বের প্রতিবেদনের মূল বিষয়ে তৃণমূলের কাছ থেকে মুসলিম ভোট ধীরে ধীরে সরে যাচ্ছে। একটা জিনিস মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করে দেওয়া হয়েছিল এবং সেটা প্রমাণও পাওয়া গেছে বেশ কয়েকটি নির্বাচনে, যে সংখ্যালঘু ভোট বা মুসলিম ভোটের উপরে তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র আধিপত্য রয়েছে। সেই একচ্ছত্র আধিপত্যটা কিন্তু ধীরে 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 ভাঙতে চলেছে। তার প্রকৃষ্ট উদাহরণ সংখ্যালঘু অধ্যুষিত এলাকা মুর্শিদাবাদ, যেখানে 70 থেকে 75% মুসলিম সম্প্রদায়ের বসবাস মনে করা হয়। সেই মুর্শিদাবাদের দৌলতাবাদে কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে, যেখানে মুসলিমদের বসবাস বেশি, মুসলিম ভোটার বেশি, সেখানে বাম কংগ্রেস জোট ওই সমবায় সমিতিতে 39 আসনে জিতেছে, তৃণমূল কংগ্রেস জিতেছে মাত্র 4টি আসনে। এখান থেকেই প্রমাণ পাওয়া যায় ধীরে 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 মুসলিম ভোট তৃণমূলের কাছ থেকে সরে যাচ্ছে। 2026 সালের নির্বাচনে একটি বড় বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে এই তৃণমূল কংগ্রেস। এখন কেন মুসলিম ভোট তৃণমূলের কাছ থেকে সরে যাচ্ছে তার দুটো কারণ আপনাদের কাছে তুলে ধরবো। আপনাদের কাছে আবেদন থাকবে যে প্রতিবেদনটা স্কিপ না করে পুরো প্রতিবেদনটা শুনুন এবং শেষে আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন। আসি প্রতিবেদনের মূল বিষয়, যে কথা বলছিলাম, কোন কোন কারণে মুসলিম ভোট তৃণমূলের কাছ থেকে সরে যাচ্ছে। তার প্রধান একটি কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের কিছু ভুল পদক্ষেপ। যে অভিযোগগুলো করে থাকে যে 2011 সালের পর থেকে বিজেপি এবং আরএসএস পশ্চিমবঙ্গে তাদের প্রভাব বিস্তার শুরু করে। বামফ্রন্ট সরকারের সময় বিজেপি পশ্চিমবঙ্গে খুব একটা খাতা খুলতে পারেনি, কিন্তু যে মুহূর্তে তৃণমূল কংগ্রেস সরকারে এলো পশ্চিমবঙ্গের বুকে, সেই সময় থেকে বিজেপি এবং আরএসএস তাদের প্রভাব বিস্তার শুরু করলো এবং বিজেপি তাদের শক্তি বৃদ্ধি করলো এবং আরএসএস এর প্রশিক্ষণ শিবিরের সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকলো। এটা কিন্তু অস্বীকার করবার নেই। আর এই অভিযোগটা ধারাবাহিকভাবে করে আসছে বামপন্থীরা। এবং বিজেপি যে সময় থেকে পশ্চিমবঙ্গে প্রভাব বিস্তার শুরু করলো, পশ্চিমবঙ্গে প্রবেশ করলো, সেই সময় থেকে পশ্চিমবঙ্গের বুকে একটি ধর্মীয় মেরুকরণের রাজনীতি প্রবণতা দেখা গেল। ধর্মীয় মেরুকরণের রাজনীতির জন্ম পশ্চিমবঙ্গে হয়ে গেল এবং সুকৌশলে, যে অভিযোগটা বামপন্থীরা করে, সুকৌশলে বিজেপি যেটা করতে পারলো, আরএসএস যেটা বিজেপিকে দিয়ে করাতে পারলো বামপন্থীদের অভিযোগ অনুযায়ী, তা হচ্ছে হিন্দু এবং মুসলমান এই দুটো অংশে ভাগ করে দিল এই ভোট। পশ্চিমবঙ্গের ভোটটাকে দুটো ভাগে ভাগ করে দেওয়ার ক্ষেত্রে খানিকটা সফলতা অর্জন করেছে বিজেপি বা আরএসএস। সেটা হচ্ছে একদিকে মুসলিম ভোট আর একদিকে হিন্দু ভোট। মুসলিম ভোট চলে গেল তৃণমূলের দিকে, হিন্দু ভোট থেকে গেল বিজেপির দিকে। এরকম একটা ধারণা তৈরি করে দেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে অসত্য নয় এটা, যার ফলে তো বিজেপি তাদের প্রভাব বিস্তার শুরু করলো এবং তৃণমূলের পকেটে চলে গেল মুসলিম ভোট। এখন মুসলিম ভোট সব তৃণমূলের কাছাকাছি চলে গেল কেন? দেখুন, ধর্মীয় মেরুকরণ রাজনীতি করতে গিয়ে মুসলিমদের প্রতি হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে একটি বিদ্বেষমূলক মনোভাব তৈরি করে দেওয়া হলো। একটি মনোভাব তৈরি করে দেওয়া হলো যে মুসলিম সম্প্রদায় মানেই দেশদ্রোহী এবং হিন্দু বিরোধী, সবাই না হলে একটা বড় অংশ। স্বাভাবিকভাবেই মুসলিম সম্প্রদায়ের উপরে একটি চাপ তৈরি হতে থাকলো, যেহেতু 70% হিন্দু। আর এই চাপটা আরো তৈরি হলো এই পহেলগামের যে ঘটনাটা ঘটলো। এই পহেলগামের ঘটনাকে কেন্দ্র করে এটা চাপটা আরো বৃদ্ধি পেল। স্বাভাবিকভাবেই সমস্ত মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসে চলে যাওয়ার কথা, চলে গেল। ভোটগুলোতে তৃণমূল কংগ্রেস মুসলিমদের ভোট পেয়ে ক্ষমতায় টিকে থাকতে শুরু করলো। একটি আশ্রয়স্থল হিসাবে মুসলিমরা তৃণমূল কংগ্রেসকে বেছে নিল এবং তৃণমূল কংগ্রেস কিন্তু যে অভিযোগটা করে এই মুসলিমদের ভোট বাক্স হিসাবে ব্যবহার করলো। বিজেপি সেই অভিযোগ করে বিজেপি মুসলিম ভোট চায় না, তাদের হিন্দু ভোট দরকার। কারণ সুকৌশলে হিন্দু মুসলমান ভাগ করে দিয়ে মুসলিমদের প্রতি একটি বিদ্বেষ তৈরি করে দেওয়া হলো হিন্দুদের মধ্যে, এবং হিন্দুদের সম্পর্কে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে একটি বিদ্বেষমূলক মনোভাব তৈরি করে দেওয়া হলো। স্বাভাবিকভাবে দুটো ভাগে ভাগ হয়ে গেল মুসলিম এবং হিন্দু ভোট। এই ফায়দাটা দুটো দলই তুলতে শুরু করলো। কিন্তু যে ভুলটা করেছে তৃণমূল কংগ্রেস, সেটা হচ্ছে ওই শুধু ভোটের বাক্স হিসেবে ব্যবহার করতে গিয়ে এই যে মুসলিম সম্প্রদায়কে যে দেশদ্রোহী এবং হিন্দু বিরোধী তকমাটা দিতে চাইলো রাজনৈতিক মহলের একটা অংশের পক্ষ থেকে, তার বিরুদ্ধে কিন্তু খুব একটা কথা বলেনি। বিশেষ করে এই পহেলগামের যে ঘটনাটা ঘটলো সেই নিয়ে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল পথে নেমেছে। বিজেপি, বামপন্থী সমস্ত অংশের রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমেছে, কথা বলেছে, কিন্তু তৃণমূল কিন্তু সেইভাবে কোনো কথাই বলেনি।
একটা সম্প্রীতি মিছিলও করেনি এবং মুসলিমদের পাশে গিয়েও দাঁড়ানোর মতো কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেনি। এর আগে একাধিক সম্প্রীতির মিছিল করতে আমরা দেখেছি, কিন্তু এই পহেলগামের ঘটনার পর মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য কোনো পদক্ষেপ কিন্তু তৃণমূল গ্রহণ করেনি, কোনো সম্প্রীতির মিছিল করেনি, যেটা করা উচিত ছিল। বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকায়, কলকাতার বেশ কিছু জায়গায় এবং রাজ্যের বিভিন্ন জায়গায় যে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো রয়েছে সেখানে একটি সম্প্রীতির মিছিল করতেই পারতো, সেটা করলো না। স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতি খানিকটা বিরক্ত হলো। ধীরে 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 যখন দেখলো যে আমাদের শুধু ভোটের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, ভোটের বাক্স হিসেবে ব্যবহার করছে, বিশেষ করে মুসলিমদের শিক্ষিত সমাজ, তারা কিন্তু সরে যেতে শুরু করলো। এ কিন্তু একটা কারণ গেল। আরেকটি বড় কারণ হচ্ছে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ তারা কিন্তু ধীরে ধীরে তৃণমূলের কাছ থেকে সরে যাচ্ছে এই কারণেই যে সিপিএম বা বামপন্থীরা যে অভিযোগটা করে বিজেপির সঙ্গে তৃণমূলের একটি গোপন বোঝাপড়া রয়েছে, এই অভিযোগটা ধীরে ধারাবাহিকভাবে করে আসছে বামপন্থীরা বা সিপিএম পার্টি। সেই অভিযোগে শিলমোহর দিয়ে দিল কে? শিলমোহর দিয়ে দিল হুমায়ুন কবির, তৃণমূল কংগ্রেসের নেতা এবং মুসলিম ভোটারদের একটি বলা যেতে পারে মুসলিম ভোট, তার কথায় কিন্তু একটা বড় প্রভাব পড়ে। সেই হুমায়ুন কবির কিন্তু বামপন্থীদের কথায় একটি শিলমোহর দিয়ে দিলেন এবং হুমায়ুন কবির যে কথা বললেন সেই কথাকে খণ্ডন না করে হুমায়ুন কবিরের কথায় আবার শিলমোহর দিলেন পক্ষান্তরে বিজেপির আর এক নেতা সজল ঘোষ। তৃণমূল কংগ্রেস যে কথা, সিপিএম পার্টি যে কথা বলে যে বিজেপির সঙ্গে তৃণমূলের একটি গোপন বোঝাপড়া রয়েছে, হুমায়ুন কবিরও সেই কথা বললেন এবং সজল ঘোষ সেই কথায় শিলমোহর দিলেন। স্বাভাবিকভাবে এটা ধরে নেওয়া যেতেই পারে, যদি তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে গোপন বোঝাপড়া রেখে চলে তাহলে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সম্প্রদায় বা মুসলিম সম্প্রদায়ের মানুষের সেইভাবে আর নিরাপত্তা দিতে পারবে না, তাদের সুরাহা করতে পারবে না। এটা ভেবেই মুসলিম ভোট ধীরে 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 তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরে যাচ্ছে। এখন হুমায়ুন কবির যে কথা বলেছে, আমার মুখের কথা তো বললে হবে না। হুমায়ুন কবির কি কথা বলেছে সেটা আপনারা শুনবেন আপনাদের নিজের কানে এবং আপনাদের কাছে সেই বিষয়ে তুলে ধরবো সাংবাদিকদের সামনে হুমায়ুন কবির কি বলেছেন। এবং হুমায়ুন কবির যে কথাগুলো বলেছেন সেই কথার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের কাছে বিজেপির আর এক নেতা তিনি কি বললেন সে কথাও হচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো। এবং এই যে তৃণমূল কংগ্রেসের একটা অংশের নেতা যে এই মুহূর্তে সব থেকে বড় মুসলিম বিরোধী হিসেবে নিজেকে প্রমাণ করতে চায় বিভিন্ন জায়গায়, যে শুভেন্দু অধিকারী, তৃণমূল কংগ্রেসের একটা অংশের নেতারা এই শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপনে আঁতাত রেখে চলেছে, গোপনে একটা সম্পর্ক রেখে চলেছে, সে কথাও কিন্তু হুমায়ুন কবির বললেন। আর বেশি কথা বাড়াবো না, আসুন হুমায়ুন কবির এবং সজল ঘোষ তাদের দুজনের কথাগুলো শুনতে শুনতে এই পর্বের প্রতিবেদন শেষ হবে। এই জেলার যারা নেতা হয়ে বসে আছে তাদেরকে জিজ্ঞেস করুন তো, দিনের বেলায় সারাদিন তৃণমূল বড় বড় পদ নিয়ে বসে আছে, তারা কেন শুভেন্দু অধিকারীর বাড়িতে রাতের অন্ধকারে ভেট পাঠায়? এই জেলার কতজন এমএলএর সাথে শুভেন্দু অধিকারীর কত রকম যোগাযোগ আছে আপনারা একটু অনুসন্ধান করুন তো। তাদের যদি পোস্ট থাকে শুভেন্দু অধিকারীর বাড়িতে অন্য কিছু পাঠিয়ে শুভেন্দু অধিকারীর সাথে আজও যোগাযোগ রেখে এই জেলার প্রশাসনের অধিকাংশ যারা পদে বসে আছে, পোস্ট হোল্ড করে আছে, ওসি আছে, আইসি আছে, তাদের সাথে এখনো শুভেন্দু অধিকারীর কত রকম যোগ সাজসে আছে সেগুলো অনুসন্ধান বের করে আমাদের দিদির কাছে পাঠান, খবরগুলো কাজে দেবে। আমার সাথে কার গোপন ফোন হচ্ছে না তাতে আমাকে নিয়ে তো আপনাদের ব্যর্থতা। কিন্তু বিষয়টা আমি অবাক হচ্ছি, বিষয়টা কিন্তু ভুল বলেননি। আমি ভাবছি এটা ও জানলো কোত্থেকে। তৃণমূলের নয়, শুধু সমস্ত রাজনৈতিক দলের নেতারা শুভেন্দু বাবুর সাথে যোগাযোগ রাখেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কোট আনকোট। কিন্তু সেটা তো যারা রাখে তারা রাখে, হ্যাঁ, কিন্তু এটা উনি জানলেন কোত্থেকে, উনি যোগাযোগ রাখেন, এটা কিন্তু আমার শুভেন্দু বাবু কখনো বলেননি। তার মানে আপনারা বুঝতে পারছেন তৃণমূল দলের ভেতরটার কি অবস্থা। যারা সকালে গালি দিয়ে শুভেন্দু বাবুকে বিকেলে মাপ চায়, হ্যাঁ, এটা কে রাখে না আমি বলতে পারবো না, কিন্তু এটা আমার থেকে বুঝতে পারি। যারা সকালে আমার সঙ্গে বিভিন্ন জায়গায় আমাদেরকে সমালোচনা করে, যারা আমার নাম নিয়ে সমালোচনা করে, পরে আবার বলে প্লিজ ডোন্ট মাইন্ড,
করতে হয়, বোঝো তো, একটা পার্টিতে আছি, চাকরিটা চলে যাবে তা না হলে। হ্যাঁ, এটা তাহলে বুঝতে পারি যে শুভেন্দুবাবুর ক্ষেত্রে আরো সেটা কত বেশি করে হয়।